السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আমাদের প্রথম বিষয়টা ছিল হরফের নাম। তো হরফের নামের ক্ষেত্রে আমাদের লক্ষণীয় যে বিষয়টা যেটা আমাদের খেয়াল রাখার দরকার সেটা হলো যে শুধুমাত্র হরফের নামগুলি মোটামুটি ভাবে মুখস্থ করলে আমাদের চলবে না। আমাদের এই সাথে খেয়াল রাখতে হবে কোন হরফের নামটা আমরা টান দিয়ে পড়বো এবং টানের পরিমাণ কতটুকু হবে। এই সাথে কোন হরফের নামকে আমরা টানবো না, এইটাও আমাদের মনে রাখতে হবে। তো এই বিষয়টা সহজে মনে রাখার জন্য যে কৌশলটা বলা হয়েছিল তা হলো যে 3 ধরনের নাম আছে হরফের। একটা হলো যে এক প্রকার কোনো টান হবে না। তো এমন হরফ হলো 2টা, হামজা এবং আলিফ। আলিফ এবং হামজা এই 2টা নামের মাঝে কোনো প্রকার টান হয় না। দ্বিতীয় যে প্রকারটা ছিল সেটা হলো যে হরফের নামটা এক আলিফ পরিমাণ টান হবে। তো এটা সহজে মনে রাখার জন্য যে কৌশলটা বলা হয়েছিল তা হলো যে হরফের নামটা বাংলায় লিখলে, আমরা যদি হরফের নামটা বাংলায় লিখি তো ওই ক্ষেত্রে আমাদের একটা বর্ণের প্রয়োজন হবে, বাংলা একটা বর্ণের প্রয়োজন। লাইনে বারবার সমস্যা হওয়ার কারণে লাইনটা কেটে যাইতেছে বারবার। তো তৃতীয় যে প্রকারটা ছিল যে যদি হরফের নামটা লিখতে বাংলায় একের অধিক বর্ণের প্রয়োজন হয় সেখানে আমরা 3 আলিফ পর্যন্ত টানবো। যেমন দাল, রাল, তারপর সিন, শিন, এই হরফগুলিকে আমরা 3 আলিফ টানবো, এই হরফের নামগুলিকে। তো এরপরের যে বিষয়টা ছিল তা হলো যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ সহজে চেনার জন্য একই রকম যে সমস্ত বর্ণগুলো একই রকম ওই বর্ণগুলোকে যদি আমরা আলাদা করে নিতে পারি তো আমাদের জন্য যুক্ত বর্ণ চেনা সহজ হবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় দল হলো দাঁত। যেমন বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ শুধুমাত্র নোক্তাটা মনে রাখলেই চলবে, আর নোক্তাটা যেখানে বসবে এইটা একই রকম দাঁতের মতো। তারপর হা, খ, জিম, এই 3টাও একই রকম মিলিত অবস্থায়, শুধুমাত্র নোক্তার পার্থক্য। সিন, শিন, সদ, দত, তারপর আইন, গইন, এগুলোও একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। আর আলাদাভাবে যেগুলি আছে মিম, লাম, কাফ, এইগুলো হলো আলাদা। আর 7টা বর্ণ এমন ছিল যে 7টার ক্ষেত্রে যে 7টা বর্ণ কোনো হরফের সাথে মিলিতভাবে আসে না, একেবারেই আসে না যে তা না, একেবারে শেষের দিকে আসে। তো শেষের দিকে আসলেও ওই বর্ণের যে রূপটা ওইটা বাকি থাকে, ওইটার ক্ষেত্রে পরিবর্তন হয় না। মাঝে বা মিলিত অবস্থায় মাঝে বা শুরুতে এই 6টা বর্ণ আসে না, তা হলো
দাল দাল র জা ওয়াও এবং আলিফ, আলিফ দাল দাল র জা ওয়াও, এই 6টা। আর হামজার ক্ষেত্রে হামজা কখনোই মিলিতভাবে আসে না, শুরুতে শেষে বা মাঝে কখনোই মিলিতভাবে লেখা যায় না হামজাকে। তবে কখনো কখনো হামজাকে দেখা যায় যে মাঝে আসে, একটা মিলিত লেখার মাঝে আসে। তো মাঝে আসার তার অবস্থানটা এমন থাকে যে একটা দাঁতের উপরে লেখা হয় হামজাটাকে, অথবা কখনো দেখা যায় ইয়ার উপরে লেখা হয়, কখনো ওয়াও এর উপরে লেখা হয়, কিন্তু হামজাটাকে একেবারেই মিলিয়ে কখনো লেখা হয় না। তো এই ছিল আমাদের গত 4 দিনের বিষয়, যে হরফের নাম এবং মুরাক্কাব বা মিলিত বর্ণ, মিলিত হরফ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাখরাজ। আজকে আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করব। তো মাখরাজটা হলো হরফের উচ্চারণের স্থান। তো আমরা এতদিন হরফের নাম পড়ছি, আমাদের নাম পড়া হয়েছে। তো মাখরাজ দ্বারা যেটা হবে যে এই হরফের যে উচ্চারণটা আছে, এই উচ্চারণের যে স্থানটা, ওই স্থানটা সম্পর্কে জানা যাবে। আরবিতে মোট হরফের সংখ্যা হলো 29টি। এই 29টি হরফের মাঝে আলিফ এবং হামজা, আমরা তো হরফের নাম পড়ছি, তো একটা হরফের নাম লিখতে গিয়ে একাধিক হরফের ব্যবহার হয়। একটা হরফের নাম লিখলে একাধিক হরফের ব্যবহার হয়। যেমন মনে করেন আমরা নাম পড়ি বা, এটা হলো বার নাম। তো বার নাম লিখতে গেলে আরবিতে বা আলিফ, এই 2টা অক্ষরের প্রয়োজন হয়। তারপর আমরা সোজা একটা দাগ দেই, এই দাগটার নাম পড়ি আমরা হামজা। তো হামজা লিখতে গেলে 4টা অক্ষরের প্রয়োজন হয়, 4টা হরফের প্রয়োজন হয়, হা মিম জা এবং শেষে আবার একটা হা, গোলহা, হাম জা। তো আমরা এতদিন হরফের নাম পড়ছি, তো এখন আমরা মাখরাজ জানবো। মাখরাজ জানার পর আমরা হরফের উচ্চারণ জানার চেষ্টা করব। তো 29টি হরফের মাঝে 2টা হরফ এমন, যে 2টা হরফের নামের মাঝে ওই হরফটার অস্তিত্ব নেই। 2টা হরফের নামের মাঝে ওই 2টা হরফের অস্তিত্ব নেই। সেই 2টা হরফ হলো আলিফ এবং হামজা। আলিফ লিখতে গেলে ওই নামের মাঝে আলিফ পাওয়া যায় না, আলিফ হরফটাকে পাওয়া যায় না। তারপর হামজা নাম লিখলে হামজা নামের মাঝে হামজার হরফটাকে পাওয়া যায় না। আর বাকি যে 27টা হরফ আছে, প্রত্যেকটা হরফের মাঝেই যে হরফের নাম ওই হরফটাকে পাওয়া যায় এবং ওই হরফটা সর্বপ্রথম থাকে, ওই হরফটাই প্রথমে থাকে। এই জন্য পরবর্তী বিষয় যেহেতু আমাদের উচ্চারণটা আসবে, উচ্চারণের বিষয়, তো হরফের নাম জানলেই উচ্চারণ সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়। তো আমরা এখন মাখরাজ সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের জানতে হবে মাখরাজ এটা জিনিসটা কি। মাখরাজ হলো, মাখরাজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বের হওয়ার স্থান, বের হওয়ার স্থান। আর এইখানে মাখরাজ দ্বারা যেটা উদ্দেশ্য, হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। তো আমরা যে কথা বলি, কথা বলার জন্য প্রত্যেকটা শব্দ যে আমরা করি, প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা আওয়াজ বের হওয়ার জন্য মুখের নির্দিষ্ট কোনো একটা অংশের প্রয়োজন হয়, কোনো একটা অংশের ব্যবহার হয়, যে অংশের ব্যবহারের মাধ্যমে ওই আওয়াজটার তৈরি হয়। তো আমরা একই মুখ দিয়ে বিভিন্ন রকম উচ্চারণ করি, বিভিন্ন রকম আওয়াজ বের করি। তো এক এক ধরনের এক একটা আওয়াজের জন্য এক একটা জায়গার ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একই জায়গার থেকে একাধিক আওয়াজ বের করা যায়। তো একাধিক আওয়াজ বের করা গেলেও দেখা যায় ওই আওয়াজের অবস্থা ভিন্ন থাকে। এক একটা আওয়াজের জন্য, প্রত্যেকটা আওয়াজের জন্য স্বতন্ত্র কাজ আছে, যে কাজগুলো করলে শুধুমাত্র ওই আওয়াজটাই বের হবে, হুবহু ওই কাজের মাধ্যমে অন্য কোনো আওয়াজ বের করা সম্ভব না। তো যেমন আমরা বাংলায় উচ্চারণ করি, যেমন কয়াকার কা। তো বাংলায় কয়াকার কা বলতে গেলে আমাদের মুখের ভিতরের যে অংশটা
ব্যবহার হয় ওইটা হলো জিহ্বার গোড়ার থেকে একটু সামনের অংশ, এইটা উপরের তালুর সাথে লাগানোর মাধ্যমে কয়াকার কা এইটা বলতে হয়। তো বলা যাইতে পারে জিহ্বার গোড়ার থেকে একটু সামনের অংশটা উপরের তালুর সাথে লাগাইয়া কা ক উচ্চারণ করতে হয়। এইটা হলো কর মাখরাজ বা কর উচ্চারণের স্থান। তো আরবিতে এই উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ। আর মাখরাজের পারিভাষিক অর্থ হলো হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি 29 মাখরাজ 17টি। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু খেয়াল রাখবো যেন আমাদের অডিওটা চালু না থাকে। যদি কিছু বলার প্রয়োজন হয় তাহলে আমরা হাত দেখাবো, তারপর বলবো। তো যেটা আলোচনা হইতেছিল, মাখরাজ এর শাব্দিক অর্থ হলো বের হওয়ার স্থান। আর এখানে মাখরাজ দ্বারা উদ্দেশ্য হলো হরফের উচ্চারণ স্থান। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই 17টা জায়গার মাধ্যমে 29টা হরফের উচ্চারণ বের হয়। আর হরফের উচ্চারণ বলতে বোঝানো হয় হরফকে যখন জবর, জের, পেশ বা জজম বা তাসদিদ এগুলি সম্পর্কে যা আমাদের যাদের ধারণা আছে তা আমরা বুঝবো। যে যেমন বা, যেমন আমাদের বাংলায় ক, ক হলো একটা বর্ণ। তো কর উপরে যখন স্বর চিহ্ন ব্যবহার করা হয়, কয়াকার কা, কয় রস্বীকার কি, তো আরবিতে এরকম স্বর চিহ্ন আছে। তো এটাকে বলা হয় জবর, জের, পেশ। তো যখন হরফকে জবর, জের, পেশ দিয়ে উচ্চারণ করা হয়, তো উচ্চারণ করার জন্য যে অংশটার ব্যবহার করা হয় ওইটা হলো মাখরাজ। তো আরবিতে হরফের সংখ্যা 29টি, আর এমন স্থান হলো 17টি, অর্থাৎ মাখরাজ হলো 17টি। এখন মাখরাজ চেনার উপায় কি, আর কি কোন হরফের মাখরাজ কোন জায়গায়, এই জায়গাটা সহজে চেনার বা এই জায়গাটা কোথায়, মুখের ভিতরের কোন জায়গায় কোন জায়গা, এটা সহজে বোঝার জন্য একটা কৌশল এখানে বলা হয় যে কোনো হরফকে সাকিন বা জজম দিয়ে পড়লে যে জায়গায় গিয়ে থামে ওই জায়গাকে ওই হরফের মাখরাজ হিসেবে ধরা হয় বা মাখরাজ, ওইটাই ওই জায়গাটাই ওই হরফের মাখরাজ। তো এইটা বোঝার জন্য আগে আমার ওই হরফের উচ্চারণটা শুদ্ধ থাকতে হবে। ওই হরফের উচ্চারণটা যদি আমার শুদ্ধ থাকে তাহলেই আমি ওই জায়গাটাকে বের করতে পারবো। ওই উচ্চারণটা যদি আমার শুদ্ধ না থাকে তাহলে আমি ওই জায়গাটা বের করতে পারবো না। যেমন ধরেন বা, বায়ে যদি আমি জবর জজম দিয়ে পড়ি, হামজা বা জবর আব, তো আমার আওয়াজটা গিয়ে আটকাইলো ঠোঁটে, তার মানে বার মাখরাজ হলো 2 ঠোঁট। তারপর মনে করেন জিম, হামজা জিম জবর আজ, তো আমার আওয়াজটা গিয়ে আটকায় জিব্বার মধ্যখানে, তো এইটা হলো জিমের মাখরাজ। তো এই বিষয়টা এইভাবে আমরা মাখরাজ তখনই নির্ণয় করতে পারবো যখন আমাদের হরফের উচ্চারণ সম্পর্কে ধারণা থাকবে। তো এখন পর্যন্ত আমাদের হরফের উচ্চারণ সম্পর্কে ওইভাবে ধারণা নেই, তো এইটা ইনশাল্লাহ সামনে আমাদের হবে। তো আরবি হরফ 29টি, মাখরাজ কাকে বলে, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো মাখরাজ যে 17টি, এই 17টি মাখরাজ আবার 5 ভাগে বিভক্ত, 5টা অংশের উপর নির্ভর। এই বিষয়টা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে সমস্যা নেই। এটা হলো কণ্ঠনালী। 1 নাম্বার হলো কণ্ঠনালী। তো কিছু মাখরাজ কণ্ঠনালীর থেকে বের হয়, গলার থেকে। কিছু মাখরাজ আছে জিহ্বায়, কিছু মাখরাজ নাকে, নাকের বাসি, অর্থাৎ এই উচ্চারণগুলো করার সময় নাকে আওয়াজ যায়, যেমনটা কিনা আমাদের ম, দন্তন্য, মূর্ধন্য, এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের আওয়াজ নাকে যায়। তো এই যে নাকের বাসি বলা হয় এটাকে। এই 3টা। আর একটা হলো 2 ঠোঁট, কিছু কিছু বর্ণ উচ্চারণ করলে ঠোঁটের ব্যবহার করতে হয়। আর একটা হলো নির্দিষ্টভাবে কোনো জায়গা না, মুখের খালি জায়গাটা, অর্থাৎ মুখের পাশে যে দেয়ালটা আছে এই দেয়ালটার ব্যবহার হয়, অর্থাৎ পুরো খালি জায়গাটার ব্যবহারের মাধ্যমে এই উচ্চারণগুলো তৈরি হয়। এই 5টা জায়গা আরবিতে নাম বলা হয় আল জাউফ, অর্থাৎ মুখের খালি জায়গা, আল হালক অর্থাৎ কণ্ঠনালী,
3 নম্বরে আল লিসান অর্থাৎ জিহ্বা, 4 নম্বর আশাফাতাইন 2 ঠোঁট, আর 5 নম্বর হলো আল খয়সুম নাকের বাসি। তো এই 17টা মাখরাজ দেখা যাবে ঘুরে ফিরে এই 5টা জায়গার মাঝে সীমাবদ্ধ। তো আমাদের 1 নাম্বার মাখরাজ হলো কণ্ঠনালী বা হলকে শুরু হইতে উচ্চারিত হয়। 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালী বা হলকে শুরু হইতে উচ্চারিত হয়। তো এই মাখরাজটার থেকে 2টা হরফ হামজা এবং হা, হামজা এবং হা। আমাদের এই মাখরাজগুলো মুখস্থ করতে হবে এইভাবে যে 1 নাম্বার মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, সংক্ষেপে এইভাবে পড়তে পারি বা এইখানে যেভাবে বর্ণনা দেওয়া আছে। 1 নাম্বার মাখরাজ, 1 নং মাখরাজ কণ্ঠনালী বা হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। তো এই 3টা মাখরাজ মনে রাখা আমাদের জন্য একটু সহজ হবে, কারণ তিনোটাই কণ্ঠনালীর থেকে। কণ্ঠনালী বা হলক একই জিনিস। হলক হলো আরবিতে বলা হয় হলক, আর বাংলাতে হলো কণ্ঠনালী বা গলা। 1 নাম্বার মাখরাজ, তো এখানে যে কোনো একটা বলতে পারি। কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, বা হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। তো এখানে কণ্ঠনালী বললে হলক বলার দরকার নেই, হলক বললে কণ্ঠনালী বলার দরকার নেই। এতে আমাদের জন্য একটু সংক্ষেপ হইতে পারে। তো 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। এই হলো প্রথম 3টা মাখরাজ। এখন বিষয়টা হলো যে হলকের শুরু কোন দিক থেকে? হলকের শুরু হলো নিচের দিক থেকে। হলকের শুরু বলতে আমাদের গলার অর্থাৎ একেবারে নিচের যে একটা গর্তের মতো আছে, বুকের সাথে যে অংশটা, গলার যে অংশটা, কণ্ঠনালীর যে অংশটা বুকের সাথে মিলিত, এইটাই হলো হলকের শুরু। এই হলকের শুরু থেকে উচ্চারিত হবে হামজা এবং হা। তবে এইখানে যদি আমি মনে করি এইখানে বলা হইল যে হলকের শুরু থেকে উচ্চারিত হয় হামজা এবং হা, কিন্তু হামজার নামটা যখন আমরা বলি তখন খেয়াল করলে দেখবেন যে গলার সাথে কোনো সম্পর্ক নেই। গলার সাথে সম্পর্ক এতটুকু যে ওইখান থেকে একটা ধাক্কার মতো আসে, যেটার দ্বারা কিনা হামজার নামের উচ্চারণটা হয়। এমনিতে গলার মাঝে কোনো ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় না হামজা নাম বলতে গেলে। আসলে এই মাখরাজটা কিন্তু হরফের নামের মাখরাজ না, হরফের উচ্চারণের মাখরাজ। এই হরফটাকে যখন ধরেন আমি জবর দিয়ে উচ্চারণ করব, হামজা জবর আ, এই আ যখন বলবো, এই আ বলার সময় হলকের শুরুর অংশ ব্যবহার হবে, একেবারেই হলকের শুরু, যেটা কিনা আমরা বাংলা স্বর অ বা স্বর আ উচ্চারণের জন্য আমরা গলার যে অংশের ব্যবহার করি ওইটাই হলো হলকের শুরু। স্বর আর যে উচ্চারণের স্থান, হামজা বা হা এর উচ্চারণের স্থান ওইটাই। তো 1 নম্বর মাখরাজ হলকের শুরু থেকে হামজা এবং হা, হামজা এবং হা উচ্চারিত হয় ওইখান থেকে। অর্থাৎ যখন হামজা হার মাঝে জবর, জের, পেশ, জজম বা তাসদিদ ইত্যাদি থাকবে তখন ওইখান থেকে উচ্চারণ হবে। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা, আইন হা। তো 1 নম্বর মাখরাজ যেটা ছিল হামজা হা, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী আমাদের জন্য এই জায়গাটা পরিচিত, অর্থাৎ হলকের শুরুর যে জায়গাটা, এই জায়গাটা আমাদের জন্য একটু পরিচিত, কারণ আমাদের বাংলায় কিছু বর্ণের উচ্চারণ ওই জায়গার সাথে সম্পর্কিত, যেমন স্বর আ, স্বর অ, আ, বিশেষ করে স্বর আ, এইটা তো একেবারে ক্লিয়ার। যাদের এই বাংলা হরফের, বাংলা বর্ণের উচ্চারণ অর্থাৎ প্রমিত উচ্চারণের সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য এই বিষয়টা বেশি সহজ হবে। তো 1 নম্বর মাখরাজের যে জায়গাটা, উচ্চারণের জায়গাটা, এই জায়গাটার সাথে আমরা মোটামুটি পরিচিত। কিন্তু 2 নম্বর যে মাখরাজটা কণ্ঠনালী বা হলকের মধ্যখান বা মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা, এই জায়গাটার সাথে আমরা মোটেও পরিচিত না।
কারণ বাংলায় এমন কোনো উচ্চারণ নেই যে উচ্চারণের জন্য গলার মধ্যখানে চাপ দিতে হয়। তো এই জন্য এই মাখরাজটার দিকে আমাদের একটু বিশেষ খেয়াল দেওয়া দরকার। তো আইন এবং হা, আইন এবং হা, তো এইখানে একটা সমস্যা হয় মাখরাজ থেকে হরফ উচ্চারণ করতে গেলে, যে আমরা অনেক সময় উচ্চারণ করলে বুঝতে পারি না যে আসলে এই উচ্চারণ করার জন্য আমরা মুখের ভিতরের কোন অংশটার ব্যবহার করলাম। এটা আমাদের বুঝে আসে না, অনেকের ক্ষেত্রে এটা বুঝে আসে না। এটা না আসাটাই স্বাভাবিক, কারণ আমরা যে একেবারে ছোটবেলার থেকে এই পর্যন্ত কথা বলতেছি, কখনো ওইভাবে আসলে খেয়াল করিনি। তো খেয়াল না করতে করতে আমাদের ওই মুখের ভিতরের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো অনেকটা আমাদের ওই স্পর্শগুলো আমরা ওইভাবে অনুভব করতে পারি না। বিশেষ করে কথা বলার সময় এর স্পর্শটা আমাদের অনুভূত হয় না। তো এই জন্য যে কাজটা করার দরকার, যে ওই জায়গাগুলা একটু হাত দিয়েই স্পর্শ করা। কারণ জিহ্বা দিয়ে যখন মুখের ভিতরের কোনো জায়গায় স্পর্শ করতে চাই, তো জিহ্বা যেহেতু সবসময় মুখের ভিতরে ওই জায়গার সাথেই মিলিত অবস্থায় থাকে, তো জিহ্বার দ্বারা ওই স্পর্শটা বোঝাটা একটু কঠিন। হাতের দ্বারা ওই জায়গার যদি স্পর্শ করা হয়, তখন ওই স্পর্শটা সহজে বোঝা যায়, মস্তিষ্ক এটা সহজেই ধরতে পারে, বুঝতে পারে। তো এই জন্য আমরা হাত দিয়ে স্পর্শ করে দেখতে পারি। কিন্তু এই যে জায়গাটার কথা বলা হইল ২ নাম্বার মাখরাজের ক্ষেত্রে, হলকের মধ্যখান হইতে, হলকের মাঝখান হইতে আইন হা, তো এই জায়গায় তো আমাদের হাত নেওয়াও সম্ভব না হলকের ভিতরে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে হলকের উপর থেকেই, হলকের উপর থেকেই যদি আমরা গলার মাঝখানে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরি, আঙ্গুল দিয়ে যদি উপর থেকে চাপ দেই, তাহলে ভিতরেই হলকের ভিতরে এটার একটা চাপ অনুভূত হবে। তখন আমাদের জন্য বুঝতে সহজ হবে যে জায়গাটা আসলে কোনটা। তো এই জায়গাটা হলো মূলত পুরুষদের সাধারণত দেখা যায় যে গলার গলার মাঝ বরাবর একটা উঁচু হাড্ডি থাকে। তো ওই হাড্ডির গোড়ায়, ওই হাড্ডির গোড়ায় দেখবেন যে একটা একটা ফাঁকা আছে, হাড্ডির গোড়াটা একটা ফাঁকা আছে। ওই ফাঁকাটা বরাবর ভিতরের যে অংশটা গলার, ওইখান থেকে উচ্চারিত হবে আইন হা, আইন হা। তো এইটা হলো ২ নাম্বার মাখরাজ। এর পরের মাখরাজটা হলো ৩ নাম্বার মাখরাজ। ৩ নাম্বার মাখরাজটা হলো কণ্ঠনালী বা হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ, গইন খ। তো এই যে মাখরাজটা বলা হলো ৩ নাম্বার মাখরাজ, এই মাখরাজটাও আমাদের জন্য মোটামুটি বলা চলে অপরিচিত এই জায়গাটা। কারণ বাংলায় আমার জানা মতে কোনো উচ্চারণের ক্ষেত্রে হলকের শেষের অংশ ব্যবহার করা হয় না। এই জায়গাটা আমরা সহজে চিহ্নিত করার জন্য বা বোঝার জন্য আমরা অজু করার সময় প্রত্যেকেই গড়গড়া করি। তো গড়গড়া করার সময় মুখের ভিতরে পানি নিয়ে উপরের দিকে মুখ করে আমরা যে ও এমন করি, এইটা করার সময় মুখের জিহ্বার অর্থাৎ গলার যে অংশের ব্যবহার হয় ওইটাই হলো হলকের শেষ। গ, গি, গু। গয়নের যদি জবর জের পেশ দিয়ে উচ্চারণ করি, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু। বা খর উচ্চারণটা হয় এমন খ, খি, খু, খ, খি, খু। আর এইখানে আমাদের একটু সমস্যাও হয় এই কারণে, কারণ আমাদের বাংলায় গইন এবং খ এই দুইটার কাছাকাছি দুইটা বর্ণ আছে। গইনের সাথে বাংলার প্রতি উচ্চারণ মিলে এটা হলো আপনার গ, এবং খর সাথে মিলে আমাদের খ। গইনের সাথে মিলে গ, আর খর সাথে মিলে খ। তো বাংলা খ আর আরবি খ, এই দুইটার মাখরাজ বা উচ্চারণের স্থান কিন্তু এক না। বাংলা খ উচ্চারণ করার জন্য আমরা জিহ্বার গোড়ার দিকের অংশ ব্যবহার করি, গোড়ার থেকে একটু সামনের অংশ ব্যবহার করি। বাংলা ক অর্থাৎ ক বর্গের যে প্রথম 4টা বর্ণ ক, খ, গ, ঘ, এই 4টা বর্ণ উচ্চারণের জন্য আমরা জিহ্বার গোড়ার একটু উপরের অংশ ব্যবহার করি। কিন্তু আরবিতে যে খ, এই খটা উচ্চারণের জন্য জিহ্বার গোড়ার ওই অংশ ব্যবহার করা না, এর থেকেও নিচের অংশ অর্থাৎ
গলার সীমানার একেবারে শেষের অংশটা ব্যবহার করা হয়, যেটা কিনা আমরা গড়গড়া করার জন্য যে অংশের ব্যবহারের মাধ্যমে পানি আটকাই রাখি। মনে করেন যদি মুখের ভিতরে পানি নেই, পানি নিয়ে উপরের দিকে মুখ করি এবং পানিটা না আটকাই, তাহলে কিন্তু পানিটা গলার ভিতরে ঢুকে যাবে। এই গলার ভিতরে ঢোকার থেকে বাধাগ্রস্ত করার জন্য আমরা যে অংশটার চাপ দেই, হুবহু ওই জায়গাটাই হলো 3 নাম্বার মাখরাজ, অর্থাৎ গইন এবং খর মাখরাজ। তো এই মাখরাজের যে বিষয়টা, এটা ইনশাল্লাহ আমরা আমাদের সময় নির্ধারণ করার ক্ষেত্রে এইটাকে 3 দিন সময় রাখা হয়েছে এই 17টা মাখরাজ শেখার জন্য। তো আমরা মাখরাজ তো মুখস্থ করবই, তো এই হিসেবে একদিন আমাদের কমপক্ষে 5টা থেকে 6টা মাখরাজ করতে হবে। আমরা মাখরাজগুলো যেমন মুখস্থ করব, এর সাথে সাথে আমরা ওই মাখরাজগুলোকে চেনারও চেষ্টা করব। ওই মাখরাজগুলো আমরা যদি চিনতে পারি, তো চিনতে পারাটা আপনার উচ্চারণটাকে সহিশুদ্ধ করার জন্য মনে করেন আপনি 90% প্রস্তুত, আর বাকি 10% আপনার আস্তে আস্তে হয়ে যাবে, একটু সময় লাগবে। ওই জায়গাটা চিহ্নিত করতে পারা এবং ওই জায়গাটার চাপ প্রয়োগ করতে পারা, এইটা করতে পারা মানে আপনার 90% হয়ে গেছে উচ্চারণ। তো আমরা এই মাখরাজ শেখার সময় 2টা কাজ করব। একটা হলো যে আমরা এই মাখরাজগুলো যেমন মুখস্থ করব, এর সাথে সাথে ওই জায়গাটা আসলে কোন জায়গাটা, ওই জায়গাটার ব্যবহারটা কিভাবে করতে হয়, এই ব্যবহারটাও আমরা করার চেষ্টা করব। তো 3টা মাখরাজ আমাদের হইল। 1 নাম্বার মাখরাজ ছিল হলকের শুরু বা কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা। তো যেটা বললাম যে হামজা এবং হার এই যে মাখরাজটা, এইটা আমাদের জন্য সমস্যাকর হবে না। আ ই উ হা হি হু, আমাদের বাংলায় যে একটা হ আছে, তো বাংলার হর যে উচ্চারণ, আরবির হা এর উচ্চারণ হুবহু এক, হুবহু এক, পার্থক্য নেই। তারপর আবার বাংলায় যে স্বর অ, ওই স্বর আ, স্বর আর যে উচ্চারণ, আমরা যদি বাংলায় শুদ্ধভাবে বাংলা স্বর আ এর উচ্চারণ করতে পারি, তাহলে আমার জন্য হামজার উচ্চারণটা আর কোনো সমস্যা বাকি থাকবে না, কারণ স্বর আ এবং হামজার উচ্চারণ হুবহু একই রকম। যেমন হামজা জবর আ, একেবারে স্বর আর নামের মতোই। হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বুঝাই এমন। দিতেন আগেরটা। হামজার যে উচ্চারণটা, এটা মনে করেন যখন জবর দিয়ে বলবো তখন হবে আ, স্বর আর মতো। তারপর যখন জের দিয়ে উচ্চারণ করব ই, এটা হবে ই। এর সাথে আর কি আমাদের বাংলায় স্বরবর্ণে তো আবার কার ব্যবহার করা হয় না, আরবিতে দেখা যায় যে প্রত্যেকটা বর্ণেই কার ব্যবহার করা হয়। যে আরবি স্বরবর্ণ হিসেবে যদি বলা হয় তাহলে হবে ওয়াও, ইয়া এবং আলিফ, এই 3টা হলো আরবির স্বরবর্ণ। আরবিতে এই স্বরবর্ণেও আবার স্বরচিহ্ন ব্যবহার করা হয়। আমাদের বাংলায় আবার স্বরবর্ণে স্বরচিহ্ন ব্যবহার করা হয় না। যেমন রস্যই, রস্যইর একটা রস্যিকার আছে, তো রস্যইতে কখনো আকার ব্যবহার করা হয় না, কারণ ওইটা উচ্চারণই করা যাবে না, কিন্তু আরবিতে এইটার ব্যবহার হয়। তো যাই হোক, ওইটা অন্য বিষয়। তো 1 নাম্বার মাখরাজটা আমাদের শুধু মুখস্থ করলেই চলবে। 1 নাম্বার মাখরাজটা হলকের শুরু থেকে হামজা হা, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। এখানে স্থানটা চেনার জন্য আমাদের আলাদা কষ্ট করতে হবে না। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান থেকে হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। তো এই মাখরাজটা মুখস্থ করার সাথে সাথে হলকের মধ্যখানের সাথেও আমাদের একটু পরিচিত হইতে হবে। তো এই পরিচিত হওয়ার জন্য যে কৌশলটা বলা হইল, যে আমরা গলার উপর থেকেই গলার মাঝখানে চাপ দেব, চাপ দিয়ে আর কি বোঝার চেষ্টা করব যে গলার ভিতর থেকে এই জায়গাটা কোনটা। তারপর ওই জায়গায় চাপ দেওয়ার চেষ্টা করব। যদি দেখা যায় যে আমরা ওই জায়গাটা চাপ দিতে পারতেছি না, তো উপর থেকেই চাপ দিয়ে ওইটার জন্য একটু সহায়তা নেব। আ আ আ রি রু, আমি আর কি বোঝানোর জন্য একটু বেশি করতেছি
আমাদের অবশ্য আইন উচ্চারণ করার জন্য এতটা কষ্ট করার দরকার নেই। আইন উচ্চারণ করার জন্য স্বাভাবিক অবস্থায় আ ই রু এতটুকু করলেই চলে। তো ওই হলকের উপর থেকে চাপ দিয়ে হলকের মাঝখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ওই জায়গাটার সঙ্গে একটু পরিচিত হইতে পারি। তো আইনের উচ্চারণটা এমন হবে আইন আ ই রু। তো হা যে জায়গা থেকে আইন একই জায়গা থেকে, যদি আইনের জায়গাটা বুঝতে পারি তাহলে হা উচ্চারণ করা আমাদের জন্য আর কোনো কঠিন বিষয় হবে না। হা হি হু এমন। 3 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকে শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। তো এই জায়গাটা আমাদের জন্য একটু অপরিচিত, একটু না পুরাটাই বলতে গেলে অপরিচিত। তো এই জায়গাটা চেনার জন্য যেটা বলা হইলো যে আমরা গড়গড়া করার জন্য পানি মুখ উপরের দিকে পানি নিয়ে মুখে উপর পানি নিয়ে মুখ উপরের দিকে করে যে জায়গা থেকে পানিটা আটকাইয়া ও এমন আওয়াজ করি, তো ওই জায়গাটাই হলো গইন এবং খর মাখরাজ অর্থাৎ হলকের শেষ। তো প্রথম 3টা মাখরাজ মুখস্থ করার আমাদের বেশি কঠিন হবে না, কারণ 1 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর হলকের মধ্যখান থেকে আইন হা, 3 নম্বর হলকের শেষ থেকে গইন খ। তো মুখস্থ করতে সমস্যা হবে না। তবে 2 এবং 3 নম্বর মাখরাজের স্থানটা আমরা একটু চেনার চেষ্টা করব। তো 4 নম্বর মাখরাজ হলকের মাখরাজ শেষ, অর্থাৎ গলার সাথে সম্পর্কিত মাখরাজ হলো 3টা, 1 2 3। এই প্রথম 3টাই হলো গলার সাথে সম্পর্কিত মাখরাজ কণ্ঠনালীর সাথে। 4 নম্বর মাখরাজ থেকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত এই মোট 10টি মাখরাজের সম্পর্ক হলো জিহ্বার সাথে। 4 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত, 13 নম্বর পর্যন্ত এই মোট 10টি মাখরাজের সম্পর্ক হলো জিহ্বার সাথে। তো 4 নম্বর মাখরাজ কি? 4 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। এখন জিহ্বার গোড়া বলতে আমরা বাংলায় যে ক খ গ ঘ এগুলো উচ্চারণ করি, ক বর্গের হরফ বর্ণ, এই ক্ষেত্রে কিন্তু আমরা জিহ্বার গোড়া ব্যবহার করি না। এই ক্ষেত্রে আমরা জিহ্বার গোড়ার একটু উপরের অংশ ব্যবহার করি। তো জিহ্বার গোড়া বোঝার জন্য বাংলায় এর কাছাকাছি হইতে পারে কয়ে যখন ব ফলা দেওয়া হয়, কয়ে ব ফলা দিয়ে যখন উচ্চারণ করা হয়, তো তখন হয়তো জিহ্বার গোড়ার ব্যবহার হইতে পারে। তো মোট কথা হলো জিহ্বার গোড়া বলতে আমরা ক খ উচ্চারণ করার জন্য জিহ্বার যে অংশটা ব্যবহার করি তার থেকেও একটু নিচের অংশ, তার থেকেও একটু পিছনের অংশ হলো জিহ্বার গোড়া। তো কফ উচ্চারণ করার জন্য জিহ্বার গোড়ার ওই একেবারে জিহ্বার গোড়ার অংশটা উপরের তালুর সাথে লাগাইতে হবে। তালু বলতে বোঝানো হয় যে মুখের যে উপরের দিকটা, অর্থাৎ মুখের ছাদ, মুখের যে ছাদটা আছে ওই ছাদ, জিহ্বার গোড়া সোজাসুজি উপরের যে ছাদটা ওই ছাদের সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে। উচ্চারণটা ক কফ ক তি কু, ক তি কু। তো উচ্চারণ আমরা সামনে পড়ব, এখন আমাদের উচ্চারণ পড়ার দরকার নেই, বা জবরজের পেশের সাথেও হয়তো আমরা সবাই পরিচিত না। এখন আমাদের যেটা দরকার যে যেন আমরা জায়গাটা মোটামুটি চিনতে পারি। তো কফ যেহেতু নাম পড়ছি আর কফের নামের মাঝে কফের জবরের উচ্চারণটা আছে ক, কফ কফ। তো 4 নম্বর মাখরাজটা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ। এরপর 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। তো এই ক্ষেত্রে এই 2টা মাখরাজ পড়ার ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় এইভাবেও পড়া হয় যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। আর 5 নম্বর মাখরাজের ক্ষেত্রে জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। এইভাবে বলা হয় এই জন্য যে দেখা যায় যে যারা এইটা
সঠিকভাবে নামটা বলতে পারে না। কফকেও কাফের মতো করে বলে, কাফ, কাফকেও কাফ, কফকেও কাফ। তো তারা যেন সহজে বুঝতে পারে আসলে কফ কোনটা কাফ কোনটা, এই জন্য বলা হয় দুই নোক্তাওয়ালা কফ আর মধ্যখান পেঁচানো কাফ। যেমনটা কিনা আমাদের বাংলাদেশেও অনেক অঞ্চল আছে যেখানে কিনা আপনার মনে করেন ওই ক খ এইখানে বলা হয় ছোট ক এবং বড় ক, তারপর ব ভ ছোট ব বড় ভ। কারণ দেখা যায় ওই কিছু কিছু অঞ্চলে ক খ এটা বলার ক্ষেত্রে উচ্চারণগত পার্থক্যটা ততটা হয় না। খ কেও কর মতো বলা হয়, তারপর ভ কে বর মতো বলা হয়। এটা একটা আঞ্চলিকতা। তো এইখানে আমাদের দুই নোক্তাওয়ালা কফ বা মধ্যখান পেঁচানো কাফ এটা বলার প্রয়োজন নাই, যদি আমরা কফ এবং কাফ এই দুইটা হরফের নামটাকে ঠিকভাবে বলতে পারি। আর যদি দেখা যায় আমাদের নামটা ঠিক মতো বলতে পারি না, নামের মাঝে আমরা একটু প্যাচ লাগাই ফেলি, তো এই ক্ষেত্রে দুই নোক্তাওয়ালা কফ বলতে পারি বা মধ্যখান পেঁচানো কাফ বলতে পারি। তো মোট কথা হলো 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো দুই নোক্তাওয়ালা কফ। তো এই মাখরাজটার সাথে বা এই জায়গাটার সাথে আমরা পরিচিত না ততটা, এই জায়গাটাও আমাদের চিনতে হবে। তো ওই জায়গাটা ক কি কু, ক কি কু। আর ওই জায়গাটা ওই 3 নাম্বার যে মাখরাজটা ছিল, যে হলকের শেষ থেকে উচ্চারিত হয় গইন খ, যেটা কিনা আমরা ওই গড়গড়া করার যে জায়গাটা, ওই জায়গাটার দ্বারা চিনতে পারি। আর 5 নাম্বার মাখরাজ হলো জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। তো কাফের মাখরাজটা আমাদের জন্য পরিচিত, কারণ বাংলা ক খ গ ঘ এই 4টা বর্ণ উচ্চারণের জন্য কাফের যে মাখরাজটা ওই মাখরাজটাই ব্যবহার করা হয়। 3 নাম্বার এবং 5 নাম্বার মাখরাজের মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গাটাই হলো 4 নাম্বার মাখরাজ। যদি আমি 3 নাম্বার মাখরাজের জায়গাটা এবং 5 নাম্বার মাখরাজের জায়গাটা তো আমরা অবশ্যই চিনি। এটা যদি কেউ বলে যে আমি চিনি না, তাহলে সে বাংলা বলতে পারে না। এটা সেই বলতে পারে যে কিনা বাংলা ভাষাভাষী না, কারণ বাংলা ভাষাভাষীদের জন্য এই জায়গাটা পরিচিত, চেনা জায়গা। 3 নাম্বার এবং 5 নাম্বার মাখরাজের জায়গার একেবারেই মাঝের যে জায়গাটা, ওইটাই হলো 4 নাম্বার মাখরাজের জায়গা, দুই নুক্তাওয়ালা কফ। 6 নাম্বার মাখরাজ, আজকে আমরা ইনশাল্লাহ 6টা মাখরাজ পড়ার চেষ্টা করব। আর আমরা প্রত্যেকেই কিন্তু এইটা আমাদের এই মাখরাজের প্রথম কাজটা হলো যে এই মাখরাজগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। হয়তো একদিনের ভিতরে আমরা এই জায়গাটা সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না বা ওই জায়গাটা চিহ্নিত করতে পারবো না মুখের ভিতরের, এটা হওয়াটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক বিষয় না, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই মাখরাজগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। 6টা পর্যন্ত মাখরাজ আমাদের জন্য মুখস্থ করা একেবারেই বাধ্যতামূলক, অন্যথায় আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণ ঠিক হবে না। আর যদি কোরআন শরীফ আমরা সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তেই না পারি, তাহলে তো আমাদের জন্য কোরআন শরীফ পড়াটা উল্টা মনে করেন যে আরো গুনার কারণ হবে। আবার যদি আপনি এইটা মনে করেন যে যেহেতু ভুল পড়লে গুনাহ হবে, তো কোরআন শরীফ পড়ার বা শেখার কি দরকার, বাদ দিয়ে দিই এই অপশনটা, তো এইটাও আপনি করতে পারবেন না, আপনি এটা শিখতেও বাধ্য। যেহেতু আমরা মুসলমান, তো প্রত্যেক মুসলমানের জন্যই কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারাটা এটা হলো ফরজে আইন। পড়তে পারা অর্থাৎ সহি শুদ্ধ করে তেলাওয়াত জানা থাকা, কারণ তেলাওয়াত যদি আমাদের জানা না থাকে তাহলে তো আমরা নামাজই পড়তে পারবো না। আর নামাজ পড়তে না পারলে, নামাজ হলো ইমানের পরে সর্বপ্রথম আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, ওইটা হলো নামাজ। এই নামাজটাই আমাদের হবে না যদি আমাদের তেলাওয়াত ঠিক না থাকে। তো যাই হোক, আমাদের এই মাখরাজগুলো যে আমরা পড়তেছি, এই 6টা পর্যন্ত মাখরাজ আমরা আগামীকালকের ভিতরে মুখস্থ করব এবং এই মাখরাজের যে জায়গাটা ওইটা চেনার চেষ্টা করব। যদি চিনতে না পারি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে হবে,
এটা সমস্যা নেই, কিন্তু মুখস্থ অবশ্যই কিন্তু করতে হবে। 6 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এই মাখরাজটা আমাদের জন্য বেশি কঠিন না, আমাদের এইখানে এর সাথে আমরা পরিপূর্ণভাবে পরিচিত। কারণ এই জিহ্বার মধ্যখান থেকে আমাদের বাংলায় বর্ণ আছে, তালব্য স একেবারে জিহ্বার মধ্যখান থেকে। তারপর আবার মনে করেন অন্তস্থীয় জ যেটা আছে, জ জিহ্বার মধ্যখানের অংশ ব্যবহার করা হয়। তো ওই জায়গাটা হলো জিম শিন ইয়া, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া। তো জিম শিন ইয়া জিহ্বার মধ্যখান থেকে হলেও এই 3টা হরফের মাঝে একটু সামান্য পার্থক্য আছে, জায়গার একটু পার্থক্য আছে। এটা আমি এখন বলি, যদি আমরা মনে রাখতে পারি ভালো, যদি মনে না থাকে সমস্যা নেই। অন্তত আমাদের এতটুকু মুখস্থ রাখতে হবে, 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জায়গার পার্থক্যটা হলো এমন যে জিম উচ্চারণ করার জন্য জিহ্বার মধ্যখানের একটু সামনের অংশ ব্যবহার করা হয়, একটু সামনের অংশ, অর্থাৎ বাহিরের দিকে যে অংশটা, ওই অংশটার ব্যবহার করা হয়। আর শিন উচ্চারণ করার জন্য একেবারেই জিহ্বার মাঝ বরাবর অংশ, ওইটার ব্যবহার করা হয়। আর ইয়া বলার জন্য জিহ্বার মধ্যখানের পেছনের অংশ ব্যবহার করা হয়। এই 3টা হরফ কিন্তু জিহ্বার মধ্যখানের সীমানার মাঝেই। তো এইখানে জিহ্বার মধ্যখান বলতে আপনার একেবারে একটা বিন্দু বোঝানো হয় নাই। মনে করেন এইটা আমাদের জিহ্বা যদি ধরি, জিহ্বার মধ্যখান বলতে এতটুক জায়গা বোঝানো হয়েছে, এতটুক জায়গা বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে জিমটা হবে একেবারে, শিন হবে একেবারে মাঝ বরাবর, জিম হবে একটু সামনে, আর ইয়া হবে একটু পিছনে। এই জায়গাটা হবে ধরেন শিন, এই জায়গাটায় শিন, আর এই জায়গাটা হবে ইয়া। এতটুকু পার্থক্য আছে। তো এই পার্থক্যটা যদি মনে রাখতে পারি তাহলে ভালো, যদি মনে না থাকে সমস্যা নেই। যখন আমরা উচ্চারণ করব তখন এই বিষয়টা আবার আসবে, এই বিষয়টা ইনশাল্লাহ আবার বলা হবে। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিমের উচ্চারণ যেমন মধ্যখান থেকে হয় জা জি জু, শা শি শু, ইয়া ই ইউ। তো এই জায়গাটা আমাদের জন্য চেনা কঠিন হবে না, কিন্তু আমাদের একটু সমস্যা হয় এরকম। যেমন মনে করেন জিম যখন আমরা উচ্চারণ করতে যাই, জিম জিম, তো জিম হরফের নামের মাঝে জিম হরফটা আছে। জিম হরফের নামের মাঝে জিম হরফের নাম লিখতে গেলে আরবিতে 3টা হরফের প্রয়োজন হয়। হরফ 3টা হলো আপনার জিম, ইয়া, মিম। মনে করেন জিমের নামটা লেখা হয় এইভাবে, জিম, ইয়া এবং শেষে মিম, জিম, এইভাবে লেখা হয় জিমের নাম। তো জিমের নাম লিখতে গেলে 3টা হরফের প্রয়োজন হয়। প্রথমে হলো জিম, তারপর হলো ইয়া, তারপর হলো মিম। কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু আমরা এই নামের প্রত্যেকটা হরফের উচ্চারণ করব না, শুধুমাত্র জিমের উচ্চারণটাই করব। তখন আমাদের উচ্চারণটা হবে যা জি জু। উচ্চারণে গিয়ে আমাদের সমস্যাটা এমন হয় যে জিহ্বার মধ্যখানের অংশ ব্যবহার না হয়ে জিহ্বার অগ্রভাগ ব্যবহার, অর্থাৎ সামনের দিকের যে অংশটা ওইটা ব্যবহার হয়। অর্থাৎ বাংলায় যে আমাদের 2টা জ আছে বাংলা, একটা হলো বর্গীয় জ আর একটা হলো অন্তস্থীয় জ। একটা হলো বর্গীয় জ আর একটা হলো অন্তস্থীয় জ।
আমার যতটুক জানা যে বর্গীয় জ উচ্চারণের জন্য জিহ্বার যে অংশ ব্যবহার করা হয়, অন্তস্থীয় জ উচ্চারণের জন্য জিহ্বার ওই অংশের থেকে একটু পিছনের অংশ ব্যবহার করা হয়। তো জিমের মিল হলো বাংলার অন্তস্থীয় জর সাথে, বর্গীয় জর সাথে না। তো আমরা দেখা যায় যে ওই বর্গীয় জর উচ্চারণের জন্য যে অংশটার ব্যবহার করা হয় ওই অংশটার সাথে একটু মিলাই ফেলি, কারণে দেখা যায় জিমের উচ্চারণে আমাদের একটু সমস্যা। এই হলো আমাদের তিনটি মাখরাজ। তো তিনটে মাখরাজের প্রথম যে তিনটা মাখরাজ ছিল এই তিনটার সম্পর্ক হলো কণ্ঠনালীর সাথে, দ্বিতীয় তিনটা মাখরাজের সম্পর্ক ছিল জিহ্বার সাথে। এই ছয়টা মাখরাজ, মোট 6টি মাখরাজের কিন্তু ধারাবাহিকতা আছে, নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে আসে, নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে আসে। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা একেবারে নিচে, গলার একেবারে নিচের অংশ, বুকের সাথের অংশ। 2 নাম্বার মাখরাজ আরেকটু উপরে উঠলো, হলকের মধ্যখান থেকে আইন হা। 3 নাম্বার মাখরাজ আরেকটু উপরে উঠে হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। 4 নাম্বার মাখরাজ গলার থেকে বের হয়ে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। 5 নাম্বার মাখরাজ আরেকটু সামনে, জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। 6 নাম্বার মাখরাজ এর থেকে আরেকটু সামনে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এই হলো আমাদের মোটামুটি 6টি মাখরাজ। আজকে আমরা এর থেকে সামনে যাব না। এই 6টা মাখরাজ কারো যদি মুখস্থ থেকে থাকে, কেউ কি আছেন শুনাইতে পারবেন এই 6টা মাখরাজ? এই 6টা মাখরাজ শুনাইতে পারবেন কেউ? আচ্ছা, শিবলি ভাই না দেখে শুনাইতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। না দেখে শুনাইতে পারবেন? জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিন্তু আপনার এই পৃষ্ঠাটা সরাই দিলাম। হ্যাঁ শুনান। 1 নাম্বার মাখরাজ। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ শিবলি ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা শুনে শুনে মুখস্থ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওমর ফারুক ভাই। হ্যাঁ, হলকের শেষ হইতে উচ্চারিত হামজা হা। হলকের মধ্যখান হইতে উচ্চারিত হ্যাঁ, হলকের শুরু আইন। থেকে। হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। হলকের মধ্যখান হইতে হ্যাঁ উচ্চারিত হয় আইন হা। হলকের শেষ হইতে উচ্চারিত গইন খ। জিহ্বার গোড়া তার বড় উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তওয়ালা কফ। জিহ্বার গোড়া একটু সামনে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। জিহ্বার গোড়া তার মাঝ বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এবার মধ্যখান লাগাইয়া জিম শিন ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ওমর ফারুক ভাই। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই, মাখরাজ বলার সময় মাখরাজের যে সিরিয়ালটা আছে ওইটাও বলতে পারলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ ইসহাক ভাই। আব্দুল করিম ভাইকে মোট করেন, ওনার থেকে নয় হইতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মোহাম্মদ ইসহাক ভাই। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ ইসাক ভাই বলেন। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া অফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসাক ভাই, মাশাআল্লাহ। আচ্ছা আসসালামু এবার আলাইকুম। শরীফ ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ শরীফ ভাই শুনেন। ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বর মাকরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাকরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাকরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা আলা কফ। 5 নম্বর মাকরাজ হলকের গোড়া হইতে একটু বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ। 6 নম্বর মাকরাজ জিহ্বার 5 নম্বর মাখরাজ হলো, হ্যাঁ শরীফ ভাই 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। মধ্যখান হ্যাঁ পেঁচানো কাফ। আচ্ছা কাফ। মাশাআল্লাহ। 6 নম্বর মাকরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা হ্যাঁ এখন অনেকে শুনেন মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো আসলে অনেক নিয়ামত দান করছে, আমরা হয়তো ওই নিয়ামতের ওইভাবে খেয়াল করি না, খেয়াল করলে আসলে অনেক বড় কিছু। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি শক্তি দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দান করছে, সবচাইতে বড় নিয়ামত। অর্থাৎ আমাদের মৃত্যু এখনো হয়নি, আমরা মারা যাইনি, জীবিত আছি, এটা বড় একটা নিয়ামত। ছোট্ট একটা ঘটনা শুনাই আপনাদের। কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, তো মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করতে থাকেন বা বাহানা খোঁজ করেন। তো এর মাঝে কোরআনের সাথে সম্পর্কের যে বাহানাটা, এটা হবে কিন্তু অনেক বড়। তো এই সম্পর্কে আমাদের প্রথম দিনও কিছুটা আলোচনা হয়েছিল। তো আমার এক ওস্তাদ একবার একটা ঘটনা শুনাইছিলেন। অনেক সময় দেখা যায় কোরআন হাদিসের বর্ণনা, আবার অনেক সময় দেখা যায় অনেক স্বপ্নের, বুজুর্গানে দিন যারা আল্লাহওয়ালা তাদের অনেক স্বপ্ন, ওইটাও ঘটনা হিসেবে বর্ণনা করা হয়, বা এর বাস্তবতাও আছে। হাদিসের মাঝেও বলা আছে যে স্বপ্নের অনেক বাস্তবতা, স্বপ্নের বাস্তবতা আছে। যদি এটা হলো পাত্র কে দেখছে বা কখন দেখছে, তো স্বপ্নেরও সত্যতা আছে। তো এক বৃদ্ধ লোক ছিলেন, তো উনি বার্ধক্যের কারণে কোরআন শরীফ চোখে দেখতে পারতেন না, চোখে দেখতেন না, কিন্তু কোরআনের সাথে তার মহব্বত অনেক বেশি, কোরআনকে ভালোবাসতো, কোরআন পড়তে চাইতো, কোরআন পড়ার প্রবল আগ্রহ ছিল তার মাঝে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টিশক্তি নিয়ে নেওয়ার কারণে, দৃষ্টিশক্তি তার না থাকার কারণে সে এই কোরআন শরীফ পড়তে পারতো না। কিন্তু এই বাধাটা তার কোরআনের সাথে ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। সে কি করত, প্রতিদিন কোরআন নিয়ে বসতো এবং কোরআন খুলে খুলে হাত রাখতো, কোরআনের উপর হাত রাখতো এবং বলতো, আল্লাহ আমি তো পড়তে পারি না, তো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইটা সত্য। হাত রাখতো আর বলতে থাকতো, আমি যেটা স্পর্শ করলাম এইটা আল্লাহ বলছে, এইটা সত্য, এইটা সত্য, এইটা সত্য। সে এইভাবে করতো, প্রতিদিন এইভাবে করতো। তো মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখলেন, তো দেখলেন এক আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন যে তার মৃত্যুর পরে যে সে খুব ভালো অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভালো অবস্থায় রাখছেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন মাফ করলো বা কি উসিলায়? তো সে বলল যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ওসিলাই মাফ করছে, সেইটা ছিল যে এই কোরআনের সাথে যে আমি ভালোবাসাটা দেখাইছি, যে কোরআনের সাথে আমার সখ্যতা ছিল, আমি কোরআনকে ভালোবেসে পড়তে পারতাম না যদিও, কিন্তু আমি হাত রেখে রেখে বলতাম যে আল্লাহ তুমি এইটা বলছো এইটা সত্য, তুমি এইটা বলছো এইটা সত্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাকে মাফ করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিশক্তি ঠিক রাখছে, আর আমরা এখনো জীবিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন সময় নামক মূল্যবান সম্পদ আমাদেরকে দান করছে। তো আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া দৃষ্টি, সবকিছুই আল্লাহর দেওয়া। এইটা যদি আমরা আল্লাহর কাজে না লাগাই তাহলে কি করব আমরা এটা দিয়ে? যদিও দেখা যায় যে, যদিও বলা হয় যে আল্লাহর জন্য তিলাওয়াত করি, আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য রোজা রাখি, এটা যদিও প্রত্যক্ষভাবে আমরা বলি আল্লাহর জন্য করি, আসলে পরোক্ষভাবে এটা আমরা নিজের জন্যই করি। কারণ আমি যদি নামাজ পড়ি, আমি যদি কোরআন তিলাওয়াত করি, এতে কিন্তু আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতাই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, এর থেকে আমি যদি সারা জীবন আল্লাহর নিন্দা করি, এর থেকে বিন্দু মাত্র কমবে না। আর যদি আমি সারা জীবন আল্লাহর ইবাদত দিয়ে কাটাই, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মাঝে বিন্দু মাত্র বাড়বে না। তো আমার ইবাদত করা না করা, এইটা আল্লাহর ক্ষমতার মাঝে কোনো প্রভাব রাখে না। যেটা হয় আমারই হয়। আমি যদি খারাপ করি এটা আমার উপরই বর্তায়, আমি যদি ভালো করি এটার ফল আমিই পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দান করছে, এই নিয়ামতের সঠিক ব্যবহার যেন আমরা করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব। আচ্ছা, সারোয়ার ভাই শোনাবেন 6টা মাখরাজ। আমরা প্রত্যেকেই শোনানোর চেষ্টা করব, জি হুজুর, আর এখন আসসালামু আলাইকুম। সম্ভব না হলে প্রত্যেকেই শিখবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সারোয়ার ভাই শুনান। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হা হামজা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ আইন হা, হলকের হ্যাঁ। শেষ হইতে গইন খ। 4 নম্বর হ্যাঁ। মাখরাজ জিহ্বার আঘাত আর জিহ্বার গোড়া জিহ্বার গোড়া। তাল বরাবর উপরের সঙ্গে লাগাইয়া কফ। হ্যাঁ, তালুর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কফ। তারপর হচ্ছে 5 জিহ্বার গোড়া একটু আগে বাড়াইয়া তাল বরাবর উপরের সঙ্গে লাগাইয়া কাফ। তার উপরে জিহ্বার মাঝখান তালুর সঙ্গে লাগাই। হ্যাঁ ঠিক আছে, বলেন। তালুর সঙ্গে লাগাইয়া কাফ। তারপর জিহ্বার মাঝখান তার বরাবর উপর তালুর মাঝখানে লাগাইয়া জিম শিন ইয়া। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ সারোয়ার ভাই। এবার মারুফ ভাই শুনান। হ্যাঁ মারুফ ভাইয়ের আওয়াজ শোনা যাইতেছে না। আচ্ছা, মারুফ ভাইয়ের আওয়াজটা আমি শুনতে পারতেছি না। আচ্ছা মারুফ ভাই তাহলে একটু পরে বলেন। হ্যাঁ এখন, আচ্ছা হ্যাঁ এখন শোনা যায় মারুফ ভাই, ঠিক আছে বলেন। 1 নং মাখরাজ হলকের শুরুতে উচ্চারিত হয় জিম হা। 2 নং মাখরাজ হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। হ্যাঁ এটা তো 1 নং মাখরাজ হচ্ছে। 1 নং মাখরাজ হলকের শুরুতে উচ্চারিত হয় হামজা হা। 2 নং মাখরাজ হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। 3 নং মাখরাজ কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। হ্যাঁ মাশাআল্লাহ। 4 নং মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইলে উচ্চারিত হয় কফ। 5 নং মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইলে উচ্চারিত হয় কাফ।
6 নং মাকরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইলে উচ্চারিত হয় জিম শিন ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মারুফ ভাই। আচ্ছা আমাদের অনেক সময় হয় কি যে আমরা ওই হেডফোন ব্যবহার করার কারণে অডিওটা স্পষ্ট বোঝা যায় না। তো যদি কারো অডিও তো অস্পষ্ট থাকে বললে হেডফোনটা খুলে বলে দেখবেন, হয়তো ক্লিয়ার হইতে পারে। হ্যাঁ, নেটেও সমস্যা হয় অনেক সময়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মারুফ ভাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের আচ্ছা এরপর বলবেন সাইদুল ভাই। আচ্ছা সাইদুল ভাই, আমি একটু কথা বলি। আমাদের আমরা যাদের এলাকায় 7টায় এশার জামাত হয়, তো তাদের জন্য ক্লাস হলো 50 বা 55 পর্যন্ত, অর্থাৎ আপনারা নামাজে যাইতে পারেন। তাদের নামাজের জন্য ছুটি, এই জন্যই কিন্তু আমরা শুরুতে 10 মিনিট বাড়াই নিছি। তো তাদের নামাজের ছুটি, এইটা ছুটি দেওয়ার অপেক্ষায় থাকার প্রয়োজন নেই, নামাজের জন্য আমরা চলে যাব। আচ্ছা সাইদুল ভাই, সাইদুল, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আগে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলছি আমি ওই যে ফর্মটা পূরণ করছিলাম, কিন্তু বলেন। গ্রুপে আমাকে এখনো অ্যাড দেওয়া হয়নি। আচ্ছা, আপনার কি হোয়াটসঅ্যাপের আইডি আছে? জি হোয়াটসঅ্যাপ আছে আছে। আচ্ছা তাহলে, আচ্ছা আপনার নাম্বারটা আমার কাছে আমাকে এখন মেসেজ করে দিয়েন, আমি ওইখানে অ্যাড দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমি কি এখন আপনার কাছে একটা মেসেজ পাঠাবো হুজুর? হ্যাঁ, আপনার নাম্বারটা আর নাম লিখে আপনি একটা মেসেজ দেন, আমি ওইখানে করবেন, অ্যাড করার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তাহলে রশিদ ভাই শুনান। রশিদ আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা। 4 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া হইতে একটু সামনে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন ইয়া জিম। হ্যাঁ জিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ রশিদ আহমদ ভাই, মাশাআল্লাহ। আচ্ছা সাইদুল ইসলাম ভাই কি মাখরাজ শোনাবেন? জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা শুনান। 1 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের শেষ ভাগ হইতে গাইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে বাড়াইয়া তালুর সঙ্গে লাগাইয়া পড়তে হয় কফ। 5 নম্বর জিহ্বার গোড়া তার একটু আগে বাড়াইয়া তালুর সঙ্গে মিলাইয়া পড়তে হয় কাফ। আর জিহ্বার গোড়া তার মাঝ বরাবর তালুর সঙ্গে লাগাইয়া পড়তে হয় জিম শিন ইয়া। আচ্ছা, এক্ষেত্রে জিহ্বার গোড়া বলার দরকার নেই, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমরা আগামীকালকে ইনশাআল্লাহ প্রত্যেকেই এই 6টা মাখরাজ, আমরা যারা অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে, তো মাশাআল্লাহ যাদের মুখস্থ হয়নি, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এই 6টা মাখরাজকে মুখস্থ করে নেব। এবং এই যে মাখরাজের যে জায়গাটার কথা বলা হইলো, এই জায়গাটার সম্পর্কে, এই জায়গাটার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব। তাহলে হুজুর, আমাদের আমার আজকে এই নাম্বারটা কি পর্যন্তই পাইছেন থাকলো হুজুর? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বার পাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে সামনের মাখরাজ পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।